নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে এই ভিডিওতে হচ্ছে আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্রাগম্যাটিজম, মার্কসিজম চারটাই কভার করে দিচ্ছি। আর খুবই হচ্ছে স্পেসিফিক ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে বানানো। তো অবশ্যই দেখুন, পুরো ভিডিওটি দেখুন, তবেই বুঝতে পারবেন। কারণ একটু দেখলে হবে না, পুরো ভিডিও দেখলে হচ্ছে অনেক কিছু ইনফরমেটিভ জিনিসগুলো হচ্ছে কিন্তু আমি নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগের ভিডিওগুলো যারা এখনও পর্যন্ত দেখেননি তারা দেখুন, আশা করি ভালো লাগবে সবার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আইডিয়ালিজম নিয়ে প্রথমে আলোচনা করব, এবং এরপরে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতেও নতুন নতুন টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ যারা দেখছেন এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো, তাদের সকলকে শিক্ষাবিধি চ্যানেলে কিন্তু স্বাগত, এবং যারা দেখেননি তাদেরকেও সকলকে হচ্ছে স্বাগত। তো এরপর আমরা এগিয়ে যাই। আইডিয়ালিজম কি? এক মিনিট। আইডিয়ালিজম কি? তো আইডিয়ালিজম হচ্ছে বেসিক্যালি ডিল করে কি, আইডিয়ালিজম থেকে শুরু করে যদি বলি, আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্রাগম্যাটিজম, তারপরে মার্কসিজম। আইডিয়ালিজম শুনলেই মনে হয় যে আইডিয়া দ্যাট ক্যান ডিলস উইথ আওয়ার মাইন্ড, দ্যাট ক্যান ডিলস উইথ আওয়ার আইডিয়া। অ্যান্ড ন্যাচারালিজম ক্যান ডিলস উইথ নেচার। দেন প্রাগম্যাটিজম ডিলস উইথ যেটা হচ্ছে লার্নিং বাই ডুইং। Marxism also indicate the classless society and যেটা হচ্ছে ওয়ার্কিং ম্যান যেটা বলা যেতে পারে, এই সমস্ত জায়গার উপর ডিল করবে। তো যাই হোক, আমরা প্রথমটা জেনে নিই যে হচ্ছে আইডিয়ালিজম। সো হোয়াট ইজ আইডিয়ালিজম? আইডিয়ালিজম derived from ideas, that means ideals, derived from word ideal, দ্যাট মিনস আইডিয়াস আর আইডিয়ালস। মানে একটা জিনিস আমাদের মাথায় আসে যে কাউকে আইডিয়াল মেনে নেই, মানে হচ্ছে তার জীবন দর্শন, তার যে সে কীভাবে চলেছে। কেন আইডিয়াল মানে? বিকজ তার জীবন দর্শন সেরকমভাবে গেছে, তার জীবন দর্শন যে পথে গেছে তাকে আমরা ফলো করতে চাই। দেন এটা হচ্ছে এসছে, এটা একটা ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট ইয়ার this philosophy also basically it is a western philosophy. তো পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে আমরা দেখি যে এরা মূলত হচ্ছে এই যে আইডিয়ালিজম বা ভাববাদ, তারা ইম্পর্টেন্স দেয় মাইন্ডের ওপর। অর্থাৎ কামস গ্রিক ওয়ার্ড আইডিয়ান, দ্যাট মিনস টু সি সামথিং, অ্যান্ড নলেজ অফ ইউনিটি ইন ডাইভার্সিটি। এরা বেসিক্যালি নলেজকে গুরুত্ব দেয়, মাইন্ডকে গুরুত্ব দেয়, ঠিক আছে। তো তারপরে মানে খুব স্পেসিফিক জিনিসগুলো আমি বলছি, বেকার হচ্ছে এত হিউজ ইনফরমেশান কোনো কাজে লাগবে না। জাস্ট যে ইনফরমেশানগুলো আমি দিচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি কেউ ভালো করে পড়ে তাহলে অবশ্যই সে যে কোনো এক্সামে পারবে। আইডিয়ালিজম holds that reality is spiritual or mental, not immaterial. They cannot believe materialistic world. They believe in spiritualistic world. তারা হচ্ছে আধ্যাত্মবাদে বিশ্বাসী, তারা হচ্ছে মানসিক যে বাস্তবতা সেটাতে বিশ্বাসী। অর্থাৎ মাইন্ড অ্যান্ড স্পিরিট আর মোর রিয়েল। মন এবং হচ্ছে আত্মা হচ্ছে রিয়েল রাদার দেন ফিজিক্যাল অবজেক্ট, যেগুলো আমরা ধরতে পারছি, করতে পারছি, সেগুলোর থেকে রিয়েল কোনটা? তাহলে মাইন্ড অ্যান্ড স্পিরিট, মন এবং আত্মা হচ্ছে রিয়েল। তাহলে যেহেতু আমরা বুঝতে পারলাম যে আইডিয়ালিজম ব্যাপারটা কি হলো, তো আইডিয়ালিজমের একটা জিনিস বলা হয়, তা যেহেতু মানুষ ও মানে এই যে আমরা যে ওয়ার্ল্ডে বসবাস করছি, সেই ওয়ার্ল্ডে এরা মনে করে যে সেই ওয়ার্ল্ডে একটা নিজস্ব সত্তা রয়েছে তাদের। তো তারা মনে করে
তো সেই অনুযায়ী হচ্ছে তারা মনে করে যে জড়জগৎ যত রয়েছে, জড়জগৎ ছাড়া বাকি হচ্ছে জগৎ যে আছে, যাকে বলা যেতে পারে হচ্ছে আধ্যাত্মিক জগৎ। জড়জগৎ ছাড়াও আর একটা জগৎ রয়েছে এদের মধ্যে, তো সেই জগতের নাম হচ্ছে আধ্যাত্মিক জগৎ বা আধ্যাত্মিক একটা এরিয়া রয়েছে। তো তাই এদের হচ্ছে প্রবক্তা ছিলেন, এই যে ভাববাদের প্রবক্তা ছিলেন প্লেটো, ইমানুয়েল কান্ট। প্লেটো যেটা ছিলেন, প্লেটো ছিলেন যে ফাদার অফ আইডিয়ালিজম বলা যায়, অনেকে মনে রাখবেন, যিনি একটা বুক লিখেছিলেন যে অবজেক্টিভ আইডিয়ালিজম। ইমানুয়েল কান্ট ফেনোমেনাল আইডিয়ালিজম। মানে কে কোনটার প্রবক্তা বিশেষ করে আমরা আলোচনা করব, যে ফেনোমেনাকে যে বেশি গুরুত্ব দিতেন, যে কোনো জিনিসের ফেনোমেনাকে বেশি গুরুত্ব দিতেন। দেন তারপরে হচ্ছে 1 মিনিট, যেটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল ওয়ার্ল্ডটা আমি একটু বলে দিই। হ্যাঁ, তো তারা যেটা হচ্ছে গুরুত্ব দিচ্ছেন ফেনোমেনোলজিক্যাল ওয়ার্ল্ড, মানে এটা বিশেষ করে কান্ট ছিলেন এর প্রবক্তা। তিনি সেখানে বলতেন যে, তারা বলতেন যে তার মধ্যে হচ্ছে জ্ঞান, নলেজ দ্যাট উই হ্যাভ অ্যাকোয়ার্ড ফ্রম ওয়ার যে ফিজিক্যাল অ্যান্ড মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। দেন তারা বলতেন যে ইট ইজ অনলি দ্য ফেনোমেনা অফ দ্য রিয়েলিটি, যত ফেনোমেনা আছে সেইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটি। অরিজিনাল বা অ্যাবসলিউট রিয়েলিটি ক্যান নট বি নোন। আমরা কিন্তু অরিজিনাল রিয়েলিটি বা অ্যাবসলিউট রিয়েলিটি আমরা জানতে পারি না। তিনি বলছেন যে ফেনোমেনাকেই জানতে পারি, যে কোনো জিনিসের ফেনোমেনাকেই জানতে পারি। দেন হেগেল বলছেন, হেগেল হচ্ছে অ্যাবসলিউট আইডিয়ালিজমের হচ্ছে প্রবক্তা। তো তিনি বলছেন যে এক্সপোনেন্ট ছিলেন, তিনি এর প্রবক্তা ছিলেন, সেলফের কথা বলেন বা সোলের কথা বলেন। সোল ইজ দ্য অ্যাবসলিউট রিয়েলিটি, সেলফ ইজ দ্য অ্যাবসলিউট রিয়েলিটি, মানে আত্ম যে হচ্ছে নিজে, তোমার মধ্যে যে হচ্ছে যে আত্মা রয়েছে সেটাই হচ্ছে অ্যাবসলিউট রিয়েলিটি, এটা বলছেন হেগেল। সেই জন্য তাকে অ্যাবসলিউট আইডিয়ালিজমের প্রবক্তা বলা হয়। দেন ফিক্টে বলছেন, ফিক্টেও কিন্তু অ্যাবসলিউট আইডিয়ালিজমের পক্ষে ছিলেন। বার্কলে ছিলেন পার্সোনালিস্টিক অ্যান্ড সাবজেক্টিভ আইডিয়ালিজম, যেটা হচ্ছে ব্যক্তিগত। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে মানে প্রত্যেক ব্যক্তির একটা পার্সোনাল ফিলোসফি রয়েছে, ঠিক আছে। তো তিনি সেই অনুযায়ী হচ্ছে অনলি দ্য এক্সিস্টেন্স অফ মাইন্ডকে হচ্ছে তিনি বিশ্বাস করতেন, যে মনের অস্তিত্ব, মনের হচ্ছে কতগুলো কোয়ালিটি রয়েছে, মনের কতগুলো বিষয় রয়েছে, সেইগুলোকে তিনি বিশ্বাস করতেন, ঠিক আছে। তো তারপর আমরা চলে আসছি কতগুলো বেসিক প্রিন্সিপাল আইডিয়ালিজমের। আইডিয়ালিজম বিশ্বাস করতেন রিয়েলিটি লাইজ ইন দ্য মাইন্ড অর আইডিয়াস। এই যে বাস্তবতাটা না, বাস্তব কথাটা বলছি আমরা, তো বাস্তবতাটা হচ্ছে মন এবং হচ্ছে মানে ধারণার ওপর পুরোপুরি নির্ভরশীল। নট ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। দি আলটিমেট গোল অফ লাইফ সেলফ রিয়েলাইজেশন। তারা সেলফ রিয়েলাইজেশন মানে বিশ্বাস, মানে আত্মনির্ভরতা বা হচ্ছে রিয়েলাইজ করতেন, নিজেকে বিশ্বাস করতেন। বিলিভ ইন ইটার্নাল অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। ইটার্নাল এবং ইউনিভার্সাল ট্রুথটা কোত্থেকে আসবে? ট্রুথ, বিউটি, গুডনেস, এই তিনটে থেকে আসবে, যেটা বলা হচ্ছে সত্য, শিব, সুন্দর। তো যেটা এডুকেশন, এবং তারা বলছেন যে এডুকেশন শুড নার্চার, এডুকেশনকে নার্চার করবে কে? স্পিরিচুয়াল যে নেচারটা রয়েছে কার মধ্যে? একটা শিশুর মধ্যে যে স্পিরিচুয়াল নেচার রয়েছে, আধ্যাত্মিক যে চিন্তা ভাবনা তার ভেতরে রয়েছে, সেটাই হচ্ছে গিয়ে তার মধ্যে এডুকেশনকে বা শিক্ষাকে নার্চার করবে। দেন emphasis on value and morality. Spirituality can also develop in the child. Value can develop, morality can develop, and God is the whole source of knowledge. এবং এখানে বলা হচ্ছে যে ভগবানই হচ্ছে বা গড হচ্ছে সমস্ত জ্ঞানের হচ্ছে আধার। স্পিরিট এবং মাইন্ড কনস্টিটিউট দ্য রিয়েলিটি। এবং যে অ্যাকচুয়াল রিয়েলিটির কথা বলছে সেটা স্পিরিট এবং মাইন্ড থেকে, আমাদের মাইন্ড থেকে আসবে।
প্রিপেয়ার দ্য চাইল্ড হলি লাইফ, যে একটা শিশুকে সমগ্র জীবনের জন্য প্রস্তুত করতে গেলে তাকে স্পিরিচুয়াল দিক দিয়ে, ভ্যালু দিক দিয়ে, মোরালিটির দিক দিয়ে কিন্তু শক্ত হতে হবে। টু ফর্মস অফ ওয়ার্ল্ড, দে আর বিলিভ টু ফর্মস অফ ওয়ার্ল্ড, রিয়েল অ্যান্ড স্পিরিচুয়াল। যেটা হচ্ছে রিয়েল মিনস, যেটাকে তারা রিয়েল বলছেন ওনারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে। দেন আনরিয়েল কোনটা, যেটা দিস ওয়ার্ল্ড ডিলস উইথ ম্যাটেরিয়ালিস্টিক, তো এটাকে তারা ম্যাটেরিয়ালিস্টিকটাকে এতটা আনরিয়েল বলে দিচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এডুকেশন অ্যাপ্লিকেশনে চলে আসি। তো বেসিক্যালি যেটা বোঝা গেল যে হচ্ছে তারা কোন জিনিসের উপরে বেশি বিশ্বাস করতেন, যে তারা ঈশ্বরকে বেশি বিশ্বাস করতেন, ঈশ্বরের হচ্ছে সত্যশিব সুন্দরকে বিশ্বাস করতেন। তারা বলতেন আধ্যাত্মিক জগৎই সব, বাদ বাকি সব মিথ্যে। এবং তাদের যে মূল বক্তব্যগুলো ছিল আর একটু জেনে নিই, যে তারা মানব সত্তায় বিশ্বাসী, মানুষকে এক আধ্যাত্মিক সত্তারূপে তারা মনে করতেন। এবং তারা আদর্শ উদ্দেশ্যের সমন্বয় হলো ব্যক্তিত্ব, মানে পার্সোনালিটি তৈরি হবে কি আদর্শ এবং উদ্দেশ্য থেকেই হচ্ছে পার্সোনালিটি তৈরি হবে। তাদের যে মতে যে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত, শিক্ষার লক্ষ্য অবশ্যই হচ্ছে কতগুলো লক্ষ্য রয়েছে। মানে এক নম্বর হচ্ছে কি মোরালিটি। মোরাল মানে হচ্ছে নৈতিকতার বিকাশ ঘটাতে হবে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদের মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সেলফ অর্থাৎ আত্ম বিকাশে হচ্ছে সহায়তা করবে, সেলফ রিয়েলাইজেশনে সাহায্য করবে। শিক্ষার্থীদের মধ্যে প্রিপারেশন ফর হোলি লাইফ, সমগ্র জীবনের জন্য বা সার্বজনীন শিক্ষা, তাকে সামগ্রিক জীবন বিকাশের যে শিক্ষা সেটা তাকে দিতে হবে। সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এই অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং কোন হচ্ছে মানে দর্শনে বলা হয়েছে। তো পাশ্চাত্য দর্শনের আইডিয়ালিজম মানে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সিম্পল লাইফকে ডিল করো, দেন থিঙ্কিং কিন্তু হাই করো। ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটির মধ্যেই হচ্ছে ডাইভার্সিটি লুকিয়ে আছে। ইউনিটি থাকলেই হচ্ছে তবেই ডাইভার্সিটি আসবে। দেন অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, বৈদিক বিকাশের ক্ষেত্রে সাহায্য, যেটা তারা হচ্ছে কি ইনফরমেশান নলেজ এটাকে বেশি প্রায়োরিটি দিতেন। বলতেন কারিকুলাম ফোকাস অন হোয়াট, ফোকাস অন হিউম্যানিটিস কারিকুলাম অ্যান্ড ক্লাসিক্স লিটারেচার এথিক্স, যে নান্দনিক তত্ত্ব, মানবতা ভিত্তিক তথ্য, এবং তারা হচ্ছে বিভিন্ন ধরনের মোর এমফাসিস অন থটস, বিভিন্ন চিন্তাকে তারা বেশি গুরুত্ব দিতেন। দেয়ার মোর এমফাসিস অন ফিলিংস, দেয়ার মোর এমফাসিস অন আইডিয়ালস। বোঝা গেল কারিকুলামে। দেন টিচার্স রোল, হোয়াট আর দ্য রোলস অফ টিচার্স। কারিকুলামে যদি বলি যে আরও ছিল যে ধর্ম, নীতি, কলা, এই সমস্ত বা মানব বিজ্ঞান এগুলোও ছিল। ধর্মীয় শাস্ত্র, ধর্মীয় বৈদিক ও নান্দনিক বিষয়গুলো বেশি পড়ানো হতো এই সময়। এবং ভাববাদের ক্ষেত্রে যদি আমরা দেখি টিচারের রোল কেমন ছিল, শিক্ষক কেমন ছিলেন, শিক্ষক ছিলেন আদর্শ নীতিপরায়ণ ছিলেন। শিক্ষকের মানে প্রকৃত যে শিক্ষা তিনি দেবেন তিনিই হবেন যিনি হবেন চরিত্রবান, যিনি হবেন আদর্শবান। তিনি জীবনে তার নিজস্ব জীবনে যা উপলব্ধি করেছেন তার শিক্ষার্থীর জীবনে তা সঞ্চারিত করবেন। তিনি যে মানে লাইফের সঙ্গে ডিল করেছেন, তিনি যে সিচুয়েশানে পড়েছেন, তিনি যে তার যে জীবন দর্শন সেটা যেন হচ্ছে শিক্ষার্থীর একটা উপর প্রভাব ফেলবে। তো এই জন্য ঋষি অরবিন্দ বলছেন যে শিক্ষকের কাজ হচ্ছে কি সেবা করা, শ্রেষ্ঠ সেবা। শিক্ষকই হচ্ছে কি শ্রেষ্ঠ সেবার কাজ করে থাকে। তো তাই শিক্ষক হচ্ছেন একজন গাইড হবেন, একজন ফিলোসফার হবেন। শিক্ষক ক্যারিজ দ্য চাইল্ড ফ্রম দ্য ডার্কনেস, মানে অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে যাবেন। ইগনোরেন্স অ্যান্ড সুপারস্টিশন টু লাইট, তাকে মানে অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে যাবেন। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন না, একজন শিক্ষকই পারেন যে সেই সমস্ত অন্ধকার থেকে হচ্ছে গিয়ে ঘুঁচিয়ে দিতে সব কিছুকে। তো মেথড অফ টিচিং বা হচ্ছে পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি কি, লেকচার বা ডিসকাশন মেথড বা সক্রেটিস মেথড আমরা দেখতে পাচ্ছি। এগুলো অনেক সময় পরীক্ষায় দেয়, তাই আমি এগুলো ভালো করে বলেছি। সক্রেটিক মেথডটা কে দিয়েছিলেন, সক্রেটিক মেথড কী ছিল, কোশ্চেন অ্যান্সার মেথড। কোশ্চেন অ্যান্সার মেথড কে দিয়েছিলেন, সক্রেটিস।
দেন ডিসকাশন মেথডকে দিয়েছিলেন প্লেটো, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড অ্যারিস্টটল, দেন দেকার দিয়েছিলেন সিম্পল টু কমপ্লেক্স মেথড, পেস্টালজি দিয়েছিলেন অবজারভেশন মেথড, ফ্রয়েবেল দিয়েছিলেন প্লেওয়ে মেথড, হার্বার্ট স্পেন্সার দিয়েছিলেন ইনস্ট্রাকশন মেথড। বোঝা গেল? তাহলে আবার বলে দিই যে প্লেটো দিয়েছিলেন ডিসকোর্স মেথড, দেন কোশ্চেন অ্যান্সার কে ছিল সক্রেটিস, অ্যারিস্টটল ছিল ইন্ডাকটিভ ডিডাকটিভ, দেকার্ত ছিলেন সিম্পল টু কমপ্লেক্স মেথড, পেস্টালজি ছিলেন অবজারভেশন মেথড, অ্যান্ড ফ্রয়েবেল ছিলেন প্লেওয়ে মেথড, হার্বার্ট ছিলেন ইনস্ট্রাকশন মেথড। দেন ডিসিপ্লিন সেলফ ডিসিপ্লিনের কথা বলেন থ্রু দ্য আইডিয়াস অ্যান্ড ইন্সপিরেশন। বাট চাইল্ড আন্ডার দ্য ডিসিপ্লিন, চাইল্ড কিন্তু ডিসিপ্লিনের মধ্যে থাকবে, দে ক্যান ডিসিপ্লিন দেয়ার ওন, মানে তাদের ডিসিপ্লিনটা কিন্তু নিজের থেকে আসবে, সেলফ ডিসিপ্লিন কথা বলেন। তারপর এখানে একটা কোড বলেছেন যে হচ্ছে কি প্লেটো যেটা বলছেন, এডুকেশন ইজ দ্য প্রসেস অফ ব্রিঙ্গিং আউট অফ দ্য ইনহারেন্ট পারফেকশন ইন ম্যান। তাহলে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে যেটা ভেতর থেকে হচ্ছে তুলে আনবে, ভেতরের যে হচ্ছে সম্ভাবনা তাকে তুলে আনবে। নেচারালিজম, দেন দ্য উই কামস টু দ্য নেক্সট টপিক। তাহলে আইডিয়ালিজম বোঝা গেল, খুবই স্পেসিফিকভাবে বলেছি, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস বলেছি। তাহলে মানে হ্যাঁ, এখানে একটা জিনিস আইডিয়ালিজমে আরেকটা জিনিস বলে দিই যে তারা বিদ্যালয় বলতে কোনটাকে বুঝিয়েছিলেন। বিদ্যালয় বলতে যে সমাজ প্রকৃতির এই মানে শিক্ষালয় হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, যেখানে হচ্ছে ব্যক্তি সমাজ ও বিশ্ব প্রকৃতির সব কিছুই বর্তমান, সেখানেই হচ্ছে বিদ্যালয়। বোঝা গেল? দেন তারপরে আমরা চলে আসছি যে নেচারালিজম, প্রকৃতিবাদ অনুযায়ী হচ্ছে রিয়েল সেলফের সাথে যুক্ত। তারা বলতেন যে আলটিমেট রিয়েলিটি কোথায়, নেচারই হচ্ছে কি আলটিমেট রিয়েলিটি, প্রকৃতিই হচ্ছে সব কিছুর মূল ভিত্তি। অর্থাৎ তাদের মতে তারা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটাকেও বিশ্বাস করতেন, দে আর বিলিভ ইন দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। প্রকৃতিবাদীরা সব কিছুকে একটা লজিক্যালি, একটা সায়েন্টিফিক্যালি বিচার করতেন, এবং সেই অনুযায়ী, কারণ তারা মনে করতেন যে হোয়াট এভার উই সি ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য এনভায়রনমেন্ট, অ্যান্ড হোয়াট এভার উই হোয়াট এভার উই অ্যাকোয়ার দ্য পারসেপচুয়াল নলেজ, সেইগুলোকে আমরা সব কিছুই মানে তাই বাস্তব, আর বাকি যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না তা কিন্তু মিথ্যা তারা বলছেন। আর সেই জন্য everything can be explained through the natural laws. They are basically focus on the whatever processing, whatever যা কিছুই হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুই দ্য ন্যাচারাল ল এর মাধ্যমে হচ্ছে, অর্থাৎ প্রকৃতির নিয়মে হচ্ছে। উইদাউট সুপার ন্যাচারাল এলিমেন্টস কিন্তু কোনো কিছু হচ্ছে না। বোঝা গেল? তাহলে বললাম ম্যাটেরিয়ালিস্টিক জিনিসটাকে বিশ্বাস করছেন। রিয়েল ওয়ার্ল্ড কোনটা? ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যেটা আমি দেখতে পাচ্ছি, এবং দেয়ার মোর ফোকাস অন দ্য সেন্সেস, যেটার মাধ্যমে আমরা কিন্তু নলেজটাকে গেইন করছি, বা যে আমরা বিশ্ব প্রকৃতিকে দেখতে পাচ্ছি। সেন্স মানে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো সেন্স আর দ্য গেটওয়ে অফ নলেজ। তাহলে সেন্সের মাধ্যমেই হচ্ছে নলেজটা আসছে, সেই জন্য সেন্স আর দ্য গেটওয়ে অফ নলেজ বলা হচ্ছে ন্যাচারালিজমে। তো বোঝা গেল? দেন হচ্ছে কতগুলো বিষয় নিয়ে আমরা আর এগোচ্ছি, যে ফর্মস অফ ন্যাচারালিজম, কতগুলো বিষয়ের কথা বলেন। যে অটোমেস্টিক মিনস হচ্ছে অটোমেস্টিক ন্যাচারালিজমে দেয়ার ফোকাসড অন এপিকিউরাস অ্যান্ড ডেমোক্রিটাস ছিলেন এর প্রবক্তা। দিস ন্যাচারালিজম বেসড অন দ্য বেসিক্যালি অ্যাটমের উপর বেস করে এই ন্যাচারালিজম ছিল। অ্যান্ড সায়েন্টিফিক ন্যাচারালিজম হচ্ছে ক্রিয়েটেড বাই দ্য এনার্জি কামস ফ্রম দ্য ইলেকট্রন প্রোটনের যে ব্যাপারগুলো যখন হচ্ছে আসবে, সেখান থেকে যে এনার্জি তৈরি হবে, সেটাই হচ্ছে কি ন্যাচারালিজমের একটা অন্যতম দিক। বা প্রকৃতিবাদের ফিজিক্যাল ন্যাচারালিজম, যেটা ইম্পর্টেন্স অন এক্সটার্নাল ম্যাটেরিয়াল ফেনোমেনা, মানে বাহ্যিক যে ম্যাটেরিয়াল ফেনোমেনা রয়েছে সেটা থেকেই কিন্তু মানে সেই বাহ্যিক যে দিকটা রয়েছে সেটাই হচ্ছে ফিজিক্যাল ন্যাচারালিজমের মূল জায়গা। বায়োলজিক্যাল ন্যাচারালিজম বেসড অন দ্য ইভলিউশন থিওরি, দিস ন্যাচারালিজম জৈবিক যে হচ্ছে প্রকৃতিবাদ বেসড অন ডারউইনের যে থিওরি ছিল ইভলিউশন থিওরি, তার উপর বেস করে। মানে এই প্রকৃতিতে যোগ্যতমরাই যে টিকে থাকে, যেটা আমরা ক্লাস 10-এও পড়েছিলাম, যে
একটা জিরাফ কীভাবে বড় হচ্ছে, জিরাফের যে বেড়ে ওঠার ব্যাপারটা, যারা বা হচ্ছে যারা টিকতে পেরেছে তারা হচ্ছে আছে, যারা টিকতে পারেনি তারা হচ্ছে অচিরেই বিলুপ্ত হয়ে গেছে। মেকানিক্যাল নেচারালিজম বা হচ্ছে যান্ত্রিক প্রকৃতিবাদ কি, লার্নিং বাই ডুইং, যেটা হচ্ছে করে শেখা। এই প্রকৃতির মধ্যে হাতের কাজের কলমে হচ্ছে করে শিখছি। হিউম্যান নেচারালিজম, যেটা হচ্ছে মানব প্রকৃতিবাদ, হিউম্যান যেখানে সারভাইভ করে, মানুষ যেখানে সারভাইভ করে সেই জায়গাটাকে বলা হচ্ছে। দেন কতগুলো কনসেপ্ট রয়েছে, তারা বলছেন যে প্রকৃতিবাদ অনুযায়ী যে তারা কিন্তু ওই আইডিয়ালিজমের মতো সত্য সুন্দরে বিশ্বাসী নয়, বিকজ তারা হচ্ছে যেটা বলছেন যে যেটা দেখতে পান না সেটা নিয়ে কিন্তু তারা কথা বলেন না, তারা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড নিয়ে বলেন, তাই তারা আধ্যাত্মবাদে বিশ্বাসী নয়। ঠিক আছে, তো তারা বলেছেন যে সব কিছুর পেছনেই প্রকৃতি রয়েছে, সব কিছুই প্রকৃতি থেকে আসে আবার প্রকৃতিতেই ফিরে যাচ্ছে। তাই প্রকৃতিবাদীরা কি বলছেন যে সব কিছু সায়েন্টিফিক্যালি জিনিসগুলোকে ব্যাখ্যা করতে চাইছেন, সব কিছুই মানে এই যে নেচার, মানে সেজন্য বলছেন যে কোনো কিছু শিক্ষার্থীকে ডিসিপ্লিন দিতে হবে না, ডিসিপ্লিন হইতে যেতে হবে না, তারা প্রকৃতি থেকে শিখবে। যেরকম আমরা সব থেকে বড় উদাহরণ বলতে পারি এই শান্তিনিকেতন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে মানে প্রাণের শান্তি, আরাম এবং আত্মার শান্তির যে শান্তিনিকেতন তৈরি করে গেছেন, সেইখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আছে যে প্রকৃতির বুকে হচ্ছে প্রকৃতি তোমাকে শিক্ষা দেবে, প্রকৃতি হচ্ছে গিয়ে শেখাবে তোমাকে, এই যে জিনিসগুলো কিন্তু শান্তিনিকেতনে আছে। দেন সাম কি কনসেপ্ট বা কি এক্সপোনেন্ট, কতগুলো কয়েকজন যারা মানে প্রবক্তা ছিলেন, জ্যাকুইস রুসো, তো হার্বার্ট স্পেন্সার অ্যান্ড স্ট্যানলি হাল। তো বেসিক্যালি রুসো হচ্ছে নেচারালিজমের প্রবক্তা। তো বেসিক যে প্রিন্সিপাল কতগুলো ছিল, রিয়েলিটি যে বাস্তবতা, রিয়েলিটি এক্সিস্ট ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ডেই রিয়েলিটি এক্সিস্ট করে। নেচার ইজ অনলি দ্য ট্রুথ, বাকি সব মিথ্যা, অর্থাৎ প্রকৃতিই হচ্ছে সত্য, বাকি মিথ্যা। দ্য চাইল্ড ইজ ন্যাচারালি ইজ গুড, অর্থাৎ শিক্ষার্থী হচ্ছে ন্যাচারালি গুড হবে। এডুকেশন নট ইন্টারফেয়ার, এডুকেশন কিন্তু সেখানে ইন্টারফেয়ার করবে না। এমফাসিস অন লার্নিং বাই ডুইং, মানে তারা লার্নিং বাই ডুইং বিশ্বাস করবে। এমনকি হচ্ছে প্র্যাগম্যাটিজমের মধ্যেও তারা লার্নিং বাই ডুইং বিশ্বাস করবে, বিকজ দে আর বেসড অন দ্য সেন্সরি এক্সপিরিয়েন্স অ্যান্ড অপোজ দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম, বিকজ ফর্মাল এডুকেশন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ রাখে, বাট হিয়ার দ্য চাইল্ড ক্যান এক্সপ্লোর দেমসেলফ অ্যাজ পার দেয়ার ওন অ্যাবিলিটিস, তাই না? তো ন্যাচারাল কতগুলো কনসিকুয়েন্স, ফুল ফ্রিডম যেহেতু থাকছে, নো পানিশমেন্ট থাকছে, দ্যাটস ওয়াই দে ক্যান গ্রো দেয়ার ওন ওয়ে। অ্যান্ড এডুকেশন শুড ফলো দ্য লস অফ ন্যাচারাল গ্রোথ। এডুকেশন কি, কতগুলো ন্যাচারাল মানে প্রকৃতি যে নিয়মে চলছে, এবং ম্যান ক্রিয়েটস দ্য সোসাইটি, মানুষই কিন্তু সোসাইটিকে ক্রিয়েট করছে। ম্যান ইজ দ্য সুপ্রিম প্রোডাক্ট, মানুষই হচ্ছে সুপ্রিম প্রোডাক্ট। ব্যাক টু নেচার, ফলো দ্য নেচার, অনেক সময় স্লোগান আসে ব্যাক টু নেচার, ফলো দ্য নেচার, কোথায় বলা আছে? ন্যাচারালিজমে। এবং দে আর স্পেসিফিক্যালি ফোকাসড অন দ্য নেগেটিভ এডুকেশন, নেতিবাচক শিক্ষার। নেগেটিভ এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফিচার্স অফ নেচারালিস্টিক এডুকেশন। তো নেতিবাচক যে শিক্ষার মানে প্রকৃতি তোমাকে শেখাবে, ভুল হলে হচ্ছে কিন্তু সেখানেই তুমি শিখবে। দেন তারপরে চলে যাচ্ছি যে হচ্ছে তাহলে বোঝা গেল যে প্রকৃতিবাদের যে বিষয়গুলো আমি বললাম, তাহলে প্রকৃতিবাদের আমরা কতগুলো ভাগ পড়লাম, প্রকৃতিবাদ কী কী নিয়ে বলছে, প্রকৃতিবাদের যে কতগুলো প্রিন্সিপালস রয়েছে, হ্যাঁ, তো সমস্ত কিছুই জানলাম। তো প্রকৃতিবাদের লক্ষ্য কী, হোয়াট আর দ্য এডুকেশনাল ইমপ্লিকেশান অফ ন্যাচারালিজম। এইম কতগুলো ছিল যে সেলফ এক্সপ্রেস করা, নিজেকে এক্সপ্রেস করা, এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, স্ট্রাগল করো দেন তবেই হচ্ছে নিজের অস্তিত্ব টিকে থাকবে। সাবলিমেশন অফ দ্য হিউম্যান ইনস্টিংক্ট, দ্য ন্যাচারাল ডেভেলপমেন্ট, ন্যাচারাল ডেভেলপমেন্ট যাতে হয় তার দিকে গুরুত্ব দিয়েছেন। এবং কতগুলো হ্যাবিটস ফরমেশন করতে হবে, যেগুলো শিক্ষার্থীদের মধ্যে কতগুলো অভ্যাস গড়ে তুললে মানুষরূপ যন্ত্রটি কিন্তু সেখানে কী হয়ে যাবে, একটা উৎকর্ষতা লাভ পাবে।
এবং তার মধ্যে যে প্রবৃত্তি, তার মধ্যে ইনস্টিংক্ট যে রয়েছে, সেগুলো প্রকৃতি নিয়মে পরিচালিত হবে, প্রকৃতিবাদীদের হচ্ছে কি নিয়মে পরিচালিত হবে, প্রকৃতির নিয়মে পরিচালিত হবে। এবং তারা বলতে চাইছেন যে শিশু এবং মানে যে তার মধ্যে যে ভয় রয়েছে, তার মধ্যে যে ক্লাসে ঢুকে স্যাররা বলবেন, স্যাররা হচ্ছে কি সবসময় চার দেওয়ালের মধ্যে রেখে চাপিয়ে রাখবেন, পড়াধরা করবেন, তো এই যে জিনিসগুলো তার মধ্যে ভীতি কিন্তু কেটে যাবে সেই জায়গায় এসে। তো এটাই হচ্ছে কি মূল লক্ষ্য ছিল প্রকৃতিবাদীদের। দেন কারিকুলাম কী ছিল? কারিকুলাম ছিল যে প্রকৃতিবাদীদের মধ্যে পাঠ্যক্রম কী ছিল? পাঠ্যক্রম ছিল সায়েন্স, নেচার, সায়েন্টিফিক স্টাডি, এইগুলোই হচ্ছে প্রকৃতিবাদীদের মধ্যে পাঠ্যক্রম ছিল। ফিজিক্যাল এডুকেশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সোশ্যাল স্টাডিজটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক যে বিভিন্ন বিষয়গুলো সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষকের রোল কেমন হবে? শিক্ষক কেমন হবেন? শিক্ষক হবেন হচ্ছে প্রকৃতি হবেন প্রধান শিক্ষক। প্রকৃতি থেকেই কিন্তু সে সব কিছু শিখবে। এবং শিক্ষক যদি বলা যায়, আরও বলা যায় যে সে অ্যাজ এ টিচার কিন্তু সেখানে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, অ্যাজ এ অবজারভার হিসেবে কাজ করবে, not a authoritarian style. They cannot play the role of authoritarian style. তো তারা হচ্ছে অথরিটেটিভ হবেন না। নেচার ইজ দ্য সুপ্রিম টিচার ইজ দ্য স্টেজ সেটার হবেন। তিনি হচ্ছে কি স্টেজ সেট করে দেবেন, তিনি শিক্ষণীয় পরিবেশ তৈরি করে দেবেন, তিনি গার্ডনার হবেন, তিনি হচ্ছে সেই বাগানের মালিক হবেন যে বাগানটাকে তিনি পরিচর্যায় ভরে তুলবেন। এবং শিক্ষার্থী যে ছোট ছোট শিশু যারা তা যে শিক্ষা গ্রহণ করছে, বিদ্যালয় রূপী বা মানে যে বাগানে শিক্ষা গ্রহণ করছে, সেখানে হবেন তিনি তার মালিক এবং তাকে পরিচর্যা করবেন। তো তারপরে কতগুলো মেথড অফ টিচিংয়ের কথা বলা আছে, শেখান মানে পদ্ধতির কথা বলা আছে, মানে কাজের মাধ্যমে শিক্ষা, অ্যাক্টিভিটি বেসড তাদেরকে কাজ করাবেন। দেন এক্সপেরিমেন্টাল লার্নিং, অর্থাৎ লার্নিং বাই ডুইংয়ের মাধ্যমে, যেটা বললাম এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তারা শিখবে। হিউরিস্টিক মেথড, ডাইরেক্ট মেথড, লার্নিং থ্রু দ্য সেন্সেস, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে শিখবে। প্লে মেথড সামটাইম তারা হচ্ছে গিয়ে শিখতে পারে। এবং তারা অবিরত কিন্তু দে আর টট ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, দে আর টট বাই দ্য এক্সপিরিয়েন্স। বোঝা গেল? তাহলে কোনো পাঠ্যপুস্তক কিন্তু এখানে নেই, নো বুক ইজ নলেজ, তারা অপোজ করতেন বুক ইজ নলেজকে। দেন ডিসিপ্লিন নিয়ে তারা বলছেন যে হচ্ছে ফ্রিডম অ্যান্ড ন্যাচারাল কনসিকুয়েন্সের কথা বলছেন। ফ্রি সোসাইটি, এখানে ফ্রিলি মুভ করতে পারো, কোনো বাধা ধরা ডিসিপ্লিনের মধ্যে আবদ্ধ নেই। এভরিথিং ইজ গড, রুসো বলছেন এভরিথিং ইজ গুড অ্যাজ ইট ইজ কামস ফ্রম দ্য হ্যান্ডস অফ নেচার। মানে আমরা প্রকৃতি থেকে যা আমাদের হাতে আসে না, সব কিছুই ভালো থাকে, কিন্তু মানুষই সেটা কিন্তু একটা সময় গিয়ে সেটার চেঞ্জ করে দেয়, মানুষই পরিবর্তন করে দেয়। মানুষই হচ্ছে সেই প্রকৃতিকে মানে নষ্টের দিকে নিয়ে যায়, তাই না? এবার আবার মানুষই সেই প্রকৃতিকে হচ্ছে সঠিক পথে নিয়ে যেতে পারে। তো দেন তারা বেসিক্যালি যেটা বলছেন যে কম্প্যারিজন, আইডিয়ালিজম ন্যাচারালিজমের মধ্যে ডিফারেন্সেস কী বা কম্প্যারিজন যদি করি, দে আর ফোকাসড অন আইডিয়ালিজম ফোকাসড অন দ্য মাইন্ড অ্যান্ড স্পিরিট বেসড, অ্যান্ড ন্যাচারালিজম ফোকাসড অন ম্যাটার, and then idealism focused on the moral, spiritual, intellectual values, and but naturalism focused on the physical, biological, sensory experience. Idealism based on the humanities, philosophy, literature, and but naturalism focused on science, environment, physical activity. Idealism focused on the philosopher, guide, observer, and then হচ্ছে naturalism observer and facilitator হিসেবে কাজ করছেন। সেলফ ডিসিপ্লিনের কথা বলেন আইডিয়ালিজম, দেন ন্যাচারালিজম বলছেন ন্যাচারাল কনসিকুয়েন্সের কথা বলছেন। বোঝা গেল আইডিয়ালিজম, ন্যাচারালিজম। দেন চলে যাচ্ছে প্রাগমাটিজম। তো প্রাগমাটিজম কি? প্রাগমাটিজম করতে গিয়ে এসছে, প্রাগমাটিজম মিনস দ্য গ্রিক ওয়ার্ড প্রাগমা থেকে এসছে, দ্যাট মিনস তার কথা অর্থ হচ্ছে কি অ্যাকশন বা প্র্যাকটিস। অর্থাৎ আমরা দেখি যে বিভিন্ন ধরনের দার্শনিক তথ্যগুলো যে আমরা পড়লাম বা জানলাম, যা শিখলাম, সেগুলোর থেকেও ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে এটা একটা অন্যতম একটা দর্শন, যেখানে যেটা আমেরিকা থেকে আমরা পেয়েছি। আমেরিকার মাটিতে কিন্তু এর মূল যে ভিত্তি স্থাপিত হয় বা এটা আসে। তো
তো এই প্র্যাগমাটিজম বিষয়টা হচ্ছে প্রয়োগবাদের মূল কথা কি, যেটাকে আমরা বলছি প্রয়োগবাদ। প্রয়োগবাদ বলছেন যে প্র্যাগমাটিজম এম্পাসাইজ অন ট্রুথ। ট্রুথ ইজ দ্য ওয়ার্কস ইন দ্য রিয়েল লাইফ অফ সিচুয়েশন। ট্রুথটা কোনটা, যেটা মানে তুমি যদি হচ্ছে হাতের কাজ করো বা যার উপযোগিতা রয়েছে, ফোকাস অন দ্য এক্সপিরিয়েন্স, এক্সপেরিমেন্টেশন, ইউটিলিটি, তার ব্যবহারযোগ্যতা রয়েছে, যার উপযোগিতা রয়েছে সেটাই বাস্তব, যার উপযোগিতা নেই সেটা বাস্তব নয়। তাই প্রয়োগবাদীরা কিন্তু এই জিনিসে বিশ্বাসী যে যে সমস্ত যারা হচ্ছে মনে করেন যে হচ্ছে মানে উপযোগিতাই সব বা ইউটিলিটিই সব, তো আর ভালো তার উপযোগিতা আর কোনো কিছু নেই, তো তারাই হচ্ছে কি প্র্যাগম্যাটিস্ট ফিলোসফার। এবং ভাববাদ এবং প্রকৃতিবাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, ভাববাদে ভাববাদ ও প্রকৃতিবাদের যদি আমরা দেখি একটা আলাদা সমন্বয় আমরা এখানে দেখতে পাই, যে দুটোর সমন্বয়ে কিন্তু প্র্যাগম্যাটিজমে এসে দেখতে পাই। জন ডি বলছেন, এবং আরেকটা জিনিস বলে নিই, অলসো নোন অ্যাজ দ্য প্র্যাকটিক্যাল ফিলোসফি, ব্যবহারিক একটা দর্শন, এক্সপেরিমেন্টাল ফিলোসফি অনেক সময় এটাকে বলে থাকে, অনেক সময় এটাকে ফিলোসফি অফ কনসিকুয়েন্স বলে থাকে, ইউটিলিটেরিয়ান ফিলোসফি, ব্যবহারিক যে দর্শন, বা হিউম্যানিস্টিক ফিলোসফি। দেন কি এক্সপোনেন্ট কারা ছিলেন? জন ডিভি। জন ডিভি এটাকে ডেভেলপ করেছিলেন, বাট দ্য ফার্স্ট টাইম কয়েন্ড বাই চার্লস স্যান্ডার্স ফেইরি। অনেক সময় পরীক্ষা আসতে পারে, প্রথম কে দিয়েছিলেন? তিনি তার একটা আর্টিকেল পাবলিশ করেছিলেন, সেখানে কিন্তু এই কথাটা বলেছিলেন, হাউ টু মেক আওয়ার আইডিয়াস, কীভাবে হচ্ছে আমরা আইডিয়া নেই, হাউ টু মেক আওয়ার আইডিয়াস, কীভাবে আমরা আইডিয়া তৈরি করি। তো সেখানে তিনি চার্লস পেইরি কিন্তু সেখানে বলেছিলেন, সিএস পেইরি। তো তারপরে জন ডি এসে কিন্তু সেটা ডেভেলপ করলেন, মেজর এডুকেশনাল প্র্যাগম্যাটিস্ট যেটাকে আমরা বলি। দেন উইলিয়াম জেমস ছিলেন, চার্লস স্যান্ডার পেইরিস ছিলেন। তো যাই হোক, বেসিক যে প্রিন্সিপালস, দ্য সাম প্রিন্সিপালস আর হ্যাড দেয়ার মোস্ট ফোকাস, আমরা একটু আগে জানলাম তারা ফোকাস করছেন কোন জায়গাটাকে, ট্রুথ ইজ দ্য ডাইনামিক, সত্যই হচ্ছে সব কিছু। তো ট্রুথ কোত্থেকে আসবে? নট অ্যাবসলিউট, অ্যাবসলিউট জিনিসটাকে নয়। ইট চেঞ্জেস ইন টাইম অ্যান্ড এক্সপিরিয়েন্স। এটা কীভাবে চেঞ্জ হচ্ছে? সময় এবং অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এই সত্য চেঞ্জ হবে, মানে বাই দ্য এক্সপিরিয়েন্স, বাই দ্য টাইম, সময়ের ভিত্তিতে চেঞ্জ হবে। নলেজ কামস ফ্রম এক্সপিরিয়েন্স, অর্থাৎ জ্ঞান কোত্থেকে আসে? অভিজ্ঞতার ভিত্তিতে, প্রবলেম সলভিংয়ের ভিত্তিতে। আমরা যত প্রবলেম সলভিং করবো না, শিক্ষার্থীরা যত প্রবলেম সলভিংয়ের মধ্যে দিয়ে এগোবে, তত তারা হচ্ছে এক্সপিরিয়েন্সকে গ্যাদার করবে, তত তারা অভিজ্ঞতাকে গ্যাদার করবে, তত তারা নলেজকে গেইন করবে। দেন এডুকেশন ইজ লাইফ ইটসেলফ, নট জাস্ট প্রিপারেশন ফর লাইফ। এডুকেশন শুধুমাত্র লাইফকে প্রিপারেশন করে এমনটা নয়, ইটস ডিলস দ্য পিওর লাইফকে একটা ডিল করে, লাইফ তৈরি করে। এটা শুধু লাইফ নয়, এডুকেশন একটা লাইফ বানিয়ে দেয়, একটা জীবনকে বানিয়ে দেয়। তার জন্য এডুকেশন ম্যান্ডেটারি। এমফাসাইজ ডেমোক্রেটিক ইন এডুকেশন, ডেমোক্রেটিক ব্যাপারটাকে এরা বেশি গুরুত্ব দেন। ফ্রিডম অফ টট, ফ্রিডমটাকেও গুরুত্ব দেন। রিয়েলিটি, এরা একটা জিনিস বলেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, রিয়েলিটি ইজ স্টিল ইন প্রসেস অফ মেকিং। রিয়েলিটি হচ্ছে কি তৈরি হয়, হ্যাঁ। তো জে.এস. রসের হচ্ছে একটা কথা ছিল, রিয়েলিটি ইজ স্টিল ইন দ্য প্রসেস অফ মেকিং। পরীক্ষা দিতে পারে, অল থিংস আর চেঞ্জেবল, কোনো কিছুই হচ্ছে রিয়েলিটি চেঞ্জ। আজকে যে রিয়েলিটি দেখতে পাচ্ছি আমরা, সে দে ক্যান বি চেঞ্জ, মানে দ্যাট মিনস অল থিংস আর চেঞ্জ। কোনো কিছুই হচ্ছে সীমিত নয়, সব কিছুই পরিবর্তনশীল সময়ের সাথে সাথে। অ্যাকসেপ্ট মেটেরিয়ালিজম বাট নট অ্যাকসেপ্ট আইডিয়ালিজম। দে আর অ্যাকসেপ্ট বেসিক্যালি মানে বস্তুবাদ ভিত্তিক যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটাকে বিশ্বাস করতেন, তার সাথে সাথে কিন্তু না আইডিয়ালিজমকে নয়, বা ভাববাদী চিন্তাভাবনাকে নয়। ইউনিভার্স ইজ দ্য অনলি নেম। তাহলে এই যে বিশ্ব প্রকৃতি হচ্ছে একটা নেম মাত্র, একটা নাম মাত্র। নলেজ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, জ্ঞান হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, যার দ্বারা হচ্ছে এনাবলিং দ্য হিউম্যান অর্গানিজম টু মেক এ বেটার এনভায়রনমেন্ট ফর হিমসেলফ। যার দ্বারা কিন্তু মানুষকে আমরা গড়ি, বা যেখানে মানুষ কিন্তু সঠিক পথে, যে সঠিক পরিবেশে চলতে পারে। ভ্যালু আর দ্য আনস্টেবল অ্যাজ দ্য ফর্মস অফ ক্লাউড। ভ্যালু কি? এটা এসেছে মানে ক্লাউডের মতো ভ্যালু,
যেটাকে আমরা ভ্যালু কিন্তু তৈরি করতে হবে, ভ্যালু এমনি কেউ দিয়ে যাবে না, ভ্যালু ক্যান মেক ইয়োর সেলফ, তোমার ভেতরে তৈরি করতে হবে। তো প্র্যাকটিস কাম ফ্রম ফার্স্ট দেন থিওরি, প্রথমে প্র্যাকটিস করি দেন হচ্ছে থিওরি তৈরি হয়। যেরকম আমরা সাপোজ রিসার্চ করছি, রিসার্চে গিয়ে ফিল্ডে গিয়ে দেখলাম, ফিল্ডে গিয়ে জানার পর তবেই তো আমি এসে হচ্ছে একটা থিওরিটা বানাবো, বা হচ্ছে আমি বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর ফিল্ডে নেমে জানার পর সেটাকে থিওরি বানাবো, নাহলে আমি নিজের মন গড়া থিওরিতে বানাতে পারবো না। সো হিউম্যান লাইফ ইজ দ্য লাইক এ ল্যাবরেটরি। তো মানুষের মনটা হচ্ছে কি একটা ল্যাবরেটরির সমান, একটা ল্যাবরেটরির মতো। সেখানে কি হচ্ছে, অবিরত হচ্ছে মানে এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, অবিরত হচ্ছে পরীক্ষা নিরীক্ষা চলছে, বিভিন্ন সিচুয়েশান বিভিন্ন হচ্ছে কি পরিস্থিতির সাথে পরীক্ষা নিরীক্ষা চলছে, পরীক্ষা নিরীক্ষা করে সেটাকে অ্যাকচুয়াল নলেজে কনভার্ট করছে। নলেজ হচ্ছে একটা প্রোডাক্ট অফ এডুকেশান। এডুকেশান নিতে গেলে নলেজ ইজ ম্যান্ডেটারি, নলেজ ইজ আ নলেজ এক্সপিরিয়েন্স, ইট ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট হচ্ছে এডুকেশান। নলেজ হচ্ছে ইনফরমেশান, নলেজ এগুলো নিচ্ছি, বাট প্রোডাক্ট হচ্ছে এগুলো প্রকৃত শিক্ষা পাচ্ছি, রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমরা অভিজ্ঞতার হচ্ছে পুনঃসংগঠন করছি। এখানে কি হচ্ছে, অভিজ্ঞতাকে আমরা রিকনস্ট্রাক্ট করছি। স্কুল ইজ দ্য মিনিয়েচার সোসাইটি, কে বলেছিলেন? জন ডি বলেছিলেন না? এটা মনে রাখতে হবে, স্কুল ইজ দ্য মিনিয়েচার সোসাইটি, যেটা অ্যান্ড এমপ্লয় দ্য কমিউনিটি, এবং সেই কমিউনিটিকে গড়ে তুলতে কিন্তু সাহায্য করছে। একটা সমাজ কিন্তু প্রকৃত সমাজ, ভালো সমাজ যদি গড়ে ওঠে না, সেটার পেছনে কিন্তু একটা বিদ্যালয়ের হাত থাকে। তো নেক্সট আমরা চলে আসছি কতগুলো এডুকেশন অ্যাপ্লিকেশন সম্পর্কে। শিক্ষার লক্ষ্য কী ছিল? প্রয়োগবিদদের মতে শিক্ষার লক্ষ্য ছিল সোশ্যাল এফিসিয়েন্সি, অর্থাৎ সামাজিক যে দক্ষতাটা সেটাকে গড়ে তোলা, সামাজিক দক্ষতা, অ্যাডাপ্টেশন, পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে সক্ষম এরকমভাবে গড়ে তোলা, প্রবলেম সলভিং অ্যাবিলিটিকে কাজে লাগানো, অর্থাৎ সমস্যা সমাধানের চিন্তাভাবনাকে কাজে লাগানো, তার মধ্যে গড়ে তোলা, অলরাউন্ড ডেভেলপমেন্ট, দৈহিক মানসিক সামাজিক প্রাক্ষবিক বিকাশটাকে গড়ে তোলা, সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, একটা শিশু জন্মানোর পর সমাজে যায়, তো সমাজে হচ্ছে সে কীভাবে অ্যাডজাস্ট করবে সেই বিষয়কে গড়ে তোলা। তার জন্য কারিকুলাম ইজ ইন্টিগ্রেটেড কারিকুলামের কথা তারা বলছেন যে ফ্লেক্সিবিলিটি থাকো, এই কারিকুলামে ফ্লেক্সিবিলিটি রাখা ওটা উচিত। ফ্লেক্সিবল কারিকুলাম, ইজিলি অ্যাক্সেস বাই দ্য স্টুডেন্টস, বাই দ্য লার্নার্স, সে অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম, মানে কর্মের ভিত্তিতে যে শিক্ষা সেইটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। লাইফ সেন্টার্ড এডুকেশান, জীবনমুখী শিক্ষা মানে গুরুত্ব দিচ্ছেন। চাইল্ড সেন্টার্ড এডুকেশানের উপর বেস করেছেন। এবং টিচার্সের রোল কী হবে? অ্যাজ এ টিচার এখানে ফ্যাসিলিটার হিসেবে কাজ করবে এবং কো লার্নার হিসেবে কাজ করবেন, গাইড হিসেবে কাজ করবেন। বোঝা গেল? তো টিচার সম্পর্কে বোঝা গেল। মেথড অফ টিচিং কি? লার্নিং বাই ডুইং। প্রজেক্ট মেথড কি? অর্থাৎ প্রজেক্ট ভিত্তিতে শিখবেন, প্রবলেম সলভিংয়ের ভিত্তিতে তারা শিখবে, এক্সপেরিমেন্টের ভিত্তিতে শিখবে। ডিসিপ্লিন কি? সোশ্যাল ডিসিপ্লিন, গাইডেড ফ্রিডমের কথা বললেন। জন ডি আর একটা কথা বলেছিলেন যে হচ্ছে, জন ডি বলছেন যে এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ, জন ডি বলছেন। মার্কসিজমে চলে যাচ্ছি, দেন দ্য নেক্সট টপিক ইজ মার্কসিজম। দেখুন প্রাগম্যাটিজম সম্পর্কে বোঝা গেল, তারপরে মার্কসিজম সম্পর্কে চলে যাচ্ছে। মার্কসিজম হচ্ছে কি? সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওপর বেস করে, যেটা কার্ল মার্কসের দ্বারা এসেছিলো, ফ্রেডারিক এঙ্গেলসের দ্বারা এসেছিলো এই মার্কস তত্ত্ব। ইট ভিউজ দ্য হিস্ট্রি অ্যাজ এ ক্লাস স্ট্রাগল বিটুইন দ্য অপ্রেসার এবং অপ্রেসড, মানে প্রোলিতারিয়েত এবং হচ্ছে গিয়ে ব্রোগেস, এদের যে মধ্যে মানে যাদের উপর চাপিয়ে দেওয়া, মানে ক্লাসলেস সোসাইটিটাকে এই জন্য ওরা গুরুত্ব দিচ্ছিলেন যে যাদের উপর চাপিয়ে দেওয়া ব্যাপারটা থাকতো না, যাদেরকে দমিয়ে রাখা হতো, যারা দমে থাকতেন, এই যে দুইয়ের মধ্যে যে ব্যাপারটা, এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাডভোকেটস ফর দ্য ক্লাসলেস সোসাইটি, stateless society create where means the production are collectively want, মানে যে প্রোডাক্টটা তৈরি হবে, যেমনটা না আমি চাষিরা চাষ করছে, তার থেকে হচ্ছে রাজা বা হচ্ছে প্রজারা তারা রাজারা তারা হচ্ছে নিয়ে নিচ্ছে,
এমনভাবে নিয়েছে তারা যেন সর্বস্বহারা হয়ে যাচ্ছে। তো সেই ক্লাসলেস সোসাইটি তৈরি করতে চেয়েছেন, যে প্রোডাকশনটা তারা বলতে চেয়েছেন যে প্রোডাকশনটা উৎপন্ন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, কালেকটিভলি ওন, তারা সকলেই মিলে হচ্ছে অর্জন করুক, ঠিক আছে। প্রোডাক্টিভ অ্যানিমেল তৈরি করার চেষ্টা করেছিলেন তারা। দেন রেসপেক্টিভ দ্য পাবলিক প্রপার্টিকে তারা গুরুত্ব দেন। এর প্রবক্তাকে তাহলে কার্ল মার্কস 1818 থেকে 1883 মধ্যে, কোয়াথার্টকে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, ফ্রেডরিক এঙ্গেলস 1848 হচ্ছে তার কোয়াথার্ট ছিলেন। বেসিক প্রিন্সিপাল, তারা যে সমস্ত প্রিন্সিপালগুলোর ওপর গুরুত্ব দিয়েছিলেন, রিয়েলিটি ইজ ম্যাটেরিয়াল, সো রিয়েলিটি ইজ ম্যাটেরিয়াল, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের কথা বলছেন। চেঞ্জ অকার্স থ্রু দ্য কন্ট্রাডিকশন, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস, এই যে কন্ট্রাডিকশান, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস, এই যে জিনিসগুলো আসছে সেখানেই হচ্ছে গিয়ে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের মূল কথা। হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, all history is shaped by the materialistic things, economic forces and a class struggle, সমস্ত কিছু এই যে হিস্ট্রি, সেই যে হিস্ট্রিগুলো আমরা পড়ে এসেছি, মানে ইকোনমিক ফোর্সেস, এই যে ক্লাস স্ট্রাগল কীভাবে হয়েছে, সেই হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজমের উপর বেস করে চলে। ক্লাস স্ট্রাগলটা কি? সোসাইটি ইজ ডিভাইডেড ইন্টু টু মেইন ক্লাসেস, যেটা বর্গিওসিস অ্যান্ড দ্য প্রোলেটারিয়েট, যেটা হচ্ছে বর্গিওসিসের কারা, ওনার্স, যারা হচ্ছে প্রোডাকশান করতো, ওনার্স অফ দ্য প্রোডাকশান, এবং যারা কাজ করতো ওয়ার্কিং ক্লাস, তারা প্রোলেটারিয়েট। দেন অ্যালিয়েনশন, মানে ওয়ার্কার্স আর অ্যালিয়েন্টেড ফ্রম দেয়ার লেবার্স প্রোডাক্ট অ্যান্ড ফিউ বিংস আন্ডার দ্য ক্যাপিটালিজম, তাই না? রিভলিউশন কী করে এলো? মার্কসিজম অ্যাডভোকেটস দ্য রিভলিউশন বাই দ্য প্রোলেটারিয়েট টু ওভার, মানে যারা হচ্ছে অবিরত কাজ করে গেল কিন্তু কাজের বিনিময়ে হচ্ছে সেরকম অর্থ পেল না, তো তারাই একটা সময় গিয়ে রিভলিউশন নিয়ে এলো। ক্যাপিটালিস্টিক যে সোসাইটি, সোশ্যালিজম, মানে ক্যাপিটালিস্টিক অ্যান্ড এস্টাবলিশ দ্য সোশ্যালিজম, কমিউনিজম, এইগুলোকে এস্টাবলিশ করলো। কমিউনিজম কি? ফাইনাল স্টেজ অফ দ্য সোশ্যাল ইভলভেশন, ক্লাসলেস সোসাইটি তৈরি করার চেষ্টা করলেন ওনারা, স্টেটলেস সোসাইটি তৈরি করার চেষ্টা করলেন, ফ্রি সোসাইটি তৈরি করার চেষ্টা করলেন। তো তাহলে এডুকেশনের যদি আমি এর ইম্প্যাক্ট বা ইম্পর্টেন্স দেখি, তাহলে ফার্স্ট ডেভেলপ দ্য ক্রিটিক্যাল কনসিয়াসনেস, প্রিপেয়ার ফর দ্য সোশ্যাল চেঞ্জ, সমাজ পরিবর্তনের জন্য তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদেরকে প্রস্তুত করতে হবে। ক্লাস বেসড ইনইকুয়ালিটি যে রয়েছে সেটাকে যাতে এলিমিনেট করতে পারে সেই জায়গাটা তৈরি করতে হবে শিক্ষার্থীদের মধ্যে, তার মাইন্ড সেট আপ তৈরি করে দিতে হবে। কারিকুলাম কেমন হবে? রিয়েল লাইফ ইস্যুসকে নিয়ে, যেগুলো রিয়েল লাইফে ডিল করছে সমাজে, যেগুলো যে সমস্ত সমাজে হচ্ছে ফেস করছে, ঠিক আছে। সায়েন্স, টেকনোলজি অ্যান্ড লেবার ওরিয়েন্টেড এডুকেশনের উপর গুরুত্ব দিতে হবে। টিচার্স রোল কী হবে? একটা ট্রান্সফরমেটিভ ইন্টেলেকচুয়াল অ্যাক্ট কাজ করবে, বিভিন্ন ধরনের ইনফরমেটিভ জিনিসগুলোকে নিয়ে আসবেন, তিনি ইন্টেলেকচুয়াল বিষয়গুলোকে ট্রান্সফর্ম করবেন, নট জাস্ট এ কন্টেন্ট ডেলিভার, শুধুমাত্র কন্টেন্ট ডেলিভার করলে হবে না, বিভিন্ন ইনফরমেটিভ জিনিসগুলোকেও হচ্ছে কি বা ট্রান্সফর্ম করতে হবে। মেথড অফ টিচিং, এনকারেজ ডায়ালগটাকে হচ্ছে কি এনকারেজ করবেন, ক্রিটিক্যাল থিঙ্কিংকে এনকারেজ করবেন, প্রবলেম সলভিংকে এনকারেজ করবেন, বোঝা গেল। দেন ডিসিপ্লিন, তারা বলতে চাইছেন যে ইকুয়ালিটি অ্যান্ড কোঅপারেশনের কথা বলছেন, সবাই ইকুয়ালভাবে থাকো এবং কোঅপারেটিভলি কাজ করো, নট অথরিটেটিভ হয়ে, মানে অথরিটেটিভ স্টাইলে তোমরা কাজ করো না। এই নিয়ে অনেক কথা ওঠে, ক্রিটিসিজম থাকে, রুলিং ক্লাস, রিপ্রডিউস দ্য সোশ্যাল ইনইকুয়ালিটি অনেক সময় হয়ে যায় স্কুল, এরকম অনেক ধরনের কথা হলো, রোড লার্নিং হয়ে যায়। কার্ল মার্কস সেই জন্য বলছেন, শেষে কার্ল মার্কসের একটা কথা দিয়ে শেষ করবো, দ্য ফিলোজফার্স হ্যাভ অনলি ইন্টারপ্রেটেড দ্য ওয়ার্ল্ড ইন দ্য ভ্যারিয়াস ওয়ে, দ্য পয়েন্ট ইজ টু চেঞ্জ ইট। তাহলে বোঝা গেল যে ফিলোজফার্স কিন্তু একটা ওয়ার্ল্ডকে, মানে একটা দর্শন কিন্তু বিশ্বকে হচ্ছে কি ইন্টারপ্রেট করতে পারবে, চেঞ্জ নিয়ে আসতে পারবে, ঠিক আছে, বিভিন্ন দিকে। ও আশা করি সবার বোঝা গেল। আজকে 4টা পার্ট নিয়ে যেহেতু বললাম, তাই জন্য হয়তো একটা ভিডিওটা বড় হয়ে যেতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টু অল অফ ইউ। তো আসছে নেক্সট ভিডিও নিয়ে, যেটা ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের আর কয়েকটা জায়গা বাকি থেকে গেছে,
সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো খুব ভালো লাগবে, যারা দেখছেন দেখুন, আশা করি ভালো লাগবে। এবং লাইক অবশ্যই করবেন, কারণ হচ্ছে যে ভিডিওগুলো বানাচ্ছি খুবই খাটতে হচ্ছে, সুতরাং কোনো টাকা পয়সা তো নিচ্ছি না, তার জন্য অবশ্যই একটা করে লাইক করে যান, এটাই আমার ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টু অল অফ ইউ।